নির্বাচনের আর 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে। এই সময়ে এসে আমরা দেখলাম সবাই যখন নির্বাচন নিয়ে এই সময় ব্যস্ত থাকবেন, আলোচনা করছেন, এই সময় দেখলাম যে আপনি গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে আপনি নির্বাচন নিয়ে এখনো নানা ধরনের সংশয়ের কথা বলছেন। আপনার কিছু অবজারভেশন সেখানে দেখতে পাই। কেন আপনার এই ধরনের আপনার অবজারভেশন গুলো আপনি আরেকবার বলেন, এটা আমাদের দর্শকরা শুনুন। হ্যাঁ, এটা নিয়ে গতকালকে লিখেছি এটা নিয়ে। তার কারণ আমি যাদের সঙ্গে কথা বলি, মানে আমার গ্রামের বাড়িতে যখন ফোন করি কিংবা অন্যান্য জায়গার থেকে ফোন আসে, তো তারা একই কথা বলে যে ভাই নির্বাচন কি হবে আসলে। আমার প্রশ্নটা সেখানেই যে এখনো পর্যন্ত মাত্র 3 সপ্তাহ আর নাই, এখনো মানুষের মনে এই দ্বিধাদ্বন্দ্ব বা শঙ্কা কেন আসছে? তো এটা এই পোস্টটাতে আমি যে কথাটা উল্লেখ করেছি যে এটার জন্য দুটো ব্যাপার দায়ী। একটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দোদুল্যমানতা, তারা কোনো ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি এই ইউনূস সাহেবকে কেন আমি পক্ষপাত আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে। নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তারাই সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেব এইটাকে তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে উনি খুব বেশি সমাদর করছেন বা খাতির যত্ন করছেন, এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। এর আগে বলে নেই, দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে, এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে। তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ওটার কোনো গুরুত্বই নাই এবং এটা সবাই জেনে গেছে। তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ফাউদাবাজি। মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি, এবং এখান থেকে প্রায় 50 জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে, কোটি কোটি টাকা খরচা করে 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে। এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা, সেটা হয়েছে। এখন মিটিং এ তারা দুইজনে কি আলোচনা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে। এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসেন গত 25শে ডিসেম্বর, এবং একটা নজিরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া, তার পিছনের লোকজন নিয়োগ করা, এগুলো সবই, যদিও তিনি সরকারের কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রে আপনি এরকম নিরাপত্তা ইয়ে করেন, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মনে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও ওই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা?
কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে। আপনি তো কারোর সাথে কথা বলেননি, কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের। তো সেটাকে আপনি বাইপাস করছেন, বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে আন্দোলনে এবং তারা বেশ কয়েকজন তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন, বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি হি ফাদার্ড ইট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো, যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি? আপনি যে হাসনাত, সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে যে থাকতে লাগলো, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই, তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়। তো তার অর্থ হচ্ছে কি যে সরকারের যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই কদিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে না। ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেদিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক।